আসসালামু আলাইকুম। বায়োলজি এ প্লাস চ্যালেঞ্জের আজকের তৃতীয় ক্লাস, এবং এই ক্লাসটা তোমাদের গত বুধবারে হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল ফল্ট যাই হোক, ইন্টারনেট যদি সমস্যা, তারপর অন্যান্য কিছু সমস্যার জন্য এটা নেওয়া সম্ভব হয়নি। 2 দিন চেষ্টা করেও আমরা লাইভে যেতে পারি নাই। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি সেটা আগে রেকর্ড করে নিব, যদি পসিবল হয় তাহলে আমরা লাইভে যাব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, তোমরা আমার সাথে একটু ফেসবুকে ফ্রেন্ড হও, যাতে আমি তোমাদের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, মানে মেসেঞ্জার গ্রুপের মতো, যাতে প্রয়োজন হলে আমরা ভিডিও কলে আসতে পারি। আচ্ছা, তো আমরা এখন শুরু করছি বায়োলজি এ প্লাস চ্যালেঞ্জের তৃতীয় যে ক্লাস, জীব প্রযুক্তির ওপর রিভিউ ক্লাস। তো রিভিউ শুরু করার আগে তোমাদের একটু আমি নোটে নিয়ে যাই। তোমরা সবাই নোট পেয়েছো অলরেডি। দেখো, তোমাদের নোট এইরকম দেখতে অনেকটা। এটা হচ্ছে 14 নম্বর অধ্যায়ের পুরো, শুধুমাত্র 14 নম্বর অধ্যায় এখানে রয়েছে, এবং এখানে বেশ খানিকটা অপূর্ণতা রয়েছে। অপূর্ণত কথা ছেড়ে দিই, প্রথমে আসি নোটের অংশটুকুতে। তো নোট শুরু হয়েছে এই প্রথম থেকে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এই 3 নম্বর পেজ, এই পর্যন্ত এতটুকু অংশ হচ্ছে তোমাদের নোট। ওকে, এই পর্যন্ত, অর্থাৎ এই 2.5 পৃষ্ঠা তোমাদেরকে যে কোনো ভাবে মাথায় নিতে হবে। আবারও বলছি, এই 2.5 পৃষ্ঠা তোমাদের যে কোনো ভাবে মাথায় নিতে হবে। যদি এই 2.5 পৃষ্ঠা তোমরা মাথায় নিয়ে নিতে পারো, তাহলে এর বাইরে আসলে আর কোনো প্রশ্ন হয় না। ওকে, তোমরা চাইলে বিগত বছরের প্রশ্ন কিংবা বিভিন্ন স্কুলের প্রশ্ন, তোমাদের নিজের স্কুলের প্রশ্ন তোমরা চেক করে দেখতে পারো। এর বাইরে আর কেউ কখনো প্রশ্ন করে না বা করেনি আর কি। তো আমরা এখন এটা একটু শুরু করি। চল, যেহেতু রিভিউ ক্লাস, তাহলে প্রথম থেকে আমরা একটু রিভিউ করব। আচ্ছা, তো রিভিউ দেখো, প্রথম অংশ আমরা বলছিলাম জীব প্রযুক্তি, ইংরেজি হচ্ছে বায়োটেকনোলজি। এটা একটা ফলিত শাখা, বিংশ শতাব্দীতে এর বিকাশ। বায়োটেকনোলজি, বায়ো শব্দটা আসছে বায়োলজি থেকে, এবং টেকনোলজি তো টেকনোলজি, অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজির মধ্যে আন্তঃসম্পর্কিত যে বিষয়, সেটি হচ্ছে বায়োটেকনোলজি। এটি প্রথম নামকরণ করেন এরিকি 1919 সালে, এবং এই বায়োটেকনোলজি ডেভেলপমেন্টে দুইটা আবিষ্কারের খুব বেশি অবদান ছিল। একটা হচ্ছে গ্রেগর জহান মেন্ডেলের জেনেটিক্স বা কৌলি তত্ত্বের সূত্রগুলো আবিষ্কার, এটা খুব বেশি অবদান রেখেছে। এবং অটসন এবং ক্রেগ, দুজন বিজ্ঞানী 1953 সালে যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল তৈরি করেছিল, এই মডেলটা আমাদের খুব বেশি কাজে লাগে। স্পেশালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তোমরা দেখেছো, আমরা জিন যখন ট্রান্সফার করি তখন কিন্তু ডিএনএ ডাবল হেলিক্স মডেল ছাড়া আসলে জিনসটা ট্রান্সফার করা সম্ভব হয় না। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচারকে কাজে লাগিয়ে দুজন বিজ্ঞানী, আহ, এইখানে সাল উল্লেখ রয়েছে মানে এই অধ্যায়ে। তো টিস্যু কালচারকে কাজে লাগিয়ে জর্জ মরেল সিম্বিডিয়ান নামক উদ্ভিদে টিস্যু কালচারে বছরে 40,000 চারা উৎপাদন করা সম্ভব, এটা প্রমাণ করেছেন। এবং আরেকজন বিজ্ঞানী মার্টিন মার্টিন তিনি মেরিস্টেম কালচার পদ্ধতি আবিষ্কার করেছেন। সেটা কোন কোন গাছে? একটা হচ্ছে ডালিয়া, এবং আরেকটা হচ্ছে আলু গাছ। কত সাল? 1952 সাল, ভাষা আন্দোলনের সাল। চলে আসি টিস্যু কালচার। এখানে একটা কথা দেখো, কখনো কখনো টিস্যু টিস্যু কালচারকে মাল্টিপ্লিকেশন পদ্ধতিও বলা হয়। আচ্ছা, এই কথাটার একটা কারণ বলি। তোমাদের বইয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন কথা উল্লেখ নাই, কিন্তু তোমরা বিগত বছরের যদি স্পেশালি ক্যাডেটের প্রশ্ন দেখো, তাহলে ওখানে কিন্তু দেখবে বইয়ের বাইরে থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং এই তথ্যটা কিন্তু ওই জন্যই দেয়া, মানে ক্যারেটে যে বাইরে তথ্য আসে সেই তথ্যের ভিতরে এইটা একটা ছিল কি, যে টিস্যু কালচার অপর নাম এখানে ইউজ করেছে মাল্টিপ্লিকেশন। সো এটা একটু মনে রাখবে যে টিস্যু কালচারকে কখনো কখনো মাল্টিপ্লিকেশন বলা হয়, তবে তোমরা পরীক্ষাতে ব্যবহার করবে না যদি না ক্যারেটের স্টুডেন্ট হও। আচ্ছা, আমার মনে হয় না তোমরা কেউ ক্যারেটের স্টুডেন্ট আছো, কারণ আমি ফর্মে যেটা দেখেছি। তো যাই হোক, চলে আসি টিস্যু কালচার সংজ্ঞা। আমরা বলেছিলাম একটা টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হচ্ছে টিস্যু কালচার। এবং টিস্যু কালচার এরপর আমাদের তার মূলনীতি এবং ভিত্তি হচ্ছে টটিপটেন্ট স্টেম কোষ, আর গুণটার নাম কি? টটিপটেন্সি। এরপর দেখো, এক্স প্ল্যান্ট বলেছিলাম, এক্স হচ্ছে সাবেক বা আগে যা ছিল এখন নাই এরকম, প্ল্যান্ট হচ্ছে কি? উদ্ভিদ। তাহলে উদ্ভিদ থেকে টিস্যু কালচারের উদ্দেশ্যে যে অংশটা পৃথক করা হয় সেটাই হচ্ছে কি? এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট হিসেবে কোন কোন জায়গাগুলো ব্যবহার করা হয়? পরাগরেণু, পর্ব, শীর্ষ বা পার্শ্বমুকুল, মূলাংশ। এই মোটামুটি 5টা অংশ নর্মালি এক্সপ্ল্যান্টের জন্য ব্যবহার করা হয়। তোমরা যদি জীববিজ্ঞানের অলিম্পিয়াডে কখনো অংশগ্রহণ করো, তাহলে সেখানে কিন্তু আরো হাই কোয়ালিটি কোশ্চিন হয়। প্রশ্ন হতে পারে কি, যে পরাগরেণুকেই কেন এক্সপ্ল্যান্ট হিসেবে নির্বাচন করা হয়? তো অ্যান্সারটা হচ্ছে, পরাগরেণুর টটিপটেন্সি গুণটা অনেক বেশি, এই জন্য পরাগরেণুকে এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর দেখো এখানে একটা চিত্র আছে, এটা টিস্যু কালচারের বিভিন্ন ধাপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে। তো এইটা কেন দেওয়া, কারণটা হচ্ছে এরকম, বিগত বছরের যত কোশ্চিন দেখবা, নাম্বার প্রশ্নে দেখবা হয় টিস্যু কালচারের ধাপ চেয়েছে, না হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ চেয়েছে। সো যেহেতু ধাপটা চেয়েছে, সো তোমাকে ধাপটা লিখার
মানে তুমি ধাপ 5টা তো লিখবাই, সেই সাথে কিন্তু তোমাকে চিত্রটাও দেওয়া লাগবে ফুল মার্কসের জন্য। তাহলে এই চিত্রটা তোমাকে একটু প্র্যাকটিস করা লাগবে। ওকে, সো এই চিত্রটা কয়েকবার করে প্র্যাকটিস করবা। এরপর চলে আসো ধাপে। আমরা বলেছিলাম টিস্যু কালচার, তাহলে প্রথমে লাগবে টিস্যু অর্থাৎ মাতৃ উদ্ভিদ নির্বাচন করা লাগবে। তো মাতৃ উদ্ভিদের ক্ষেত্রে বলেছিলাম যত ভালো ভালো গুণ, সেটা উচ্চ ফলনশীল, জাত ভালো, রোগমুক্ত, গুণগত ভাবে স্বাস্থ্যবান, এইরকম একটা উদ্ভিদকে নির্বাচন করতে হবে। এর পরের কাজ হচ্ছে কি কালচার, সো কালচার মিডিয়াম। সো কালচার মিডিয়াম প্রথমে তৈরি করবা, তারপর জীবাণুমুক্ত করবা। সো প্রথমে তৈরি করা, আর তৈরি করতে গেলে একটা টিস্যু বেঁচে থাকার জন্য যা যা দরকার, যেমন খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, এবং সেটা যেন ডুবে না যায় এই জন্য প্রায় কঠিন মাধ্যম তৈরি করার জন্য একটা উপাদান মিশানো হয়, যার নাম হচ্ছে অ্যাগার। সো অ্যাগার মিশাতে হবে। এরপর জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। যখনই জীবাণুমুক্ত করার কথা আসবে বায়োলজিতে, সবসময় যে যন্ত্র ইউজ করবো তার নাম হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভ সবসময় 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 15 পাউন্ড/স্কোয়ার ইঞ্চ চাপে জীবাণুমুক্ত করে। এবং এই আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে সম্পূর্ণভাবে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের একটা প্রশ্ন করেছিলাম কি যে টিস্যুকে রাখা হয়, বর্ধনের জন্য রাখা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তোমরা অনেকেই 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা সিলেক্ট করেছো, যেহেতু এটা ক নম্বরে ছিল। তো এটা একটু বলে রাখি, জীবাণুমুক্ত করা হয় অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু টিস্যুকে বর্ধনের জন্য রাখা হয় নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা হচ্ছে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 25, 26, 27 এই তিনটার মধ্যে রাখা হয়। ওকে, সো বর্ধনের জন্য 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর জীবাণুমুক্তকরণ হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। এরপর আবাদ মাধ্যমে সেটাকে টিস্যু স্থাপন করবা, সেখান থেকে ক্যালাস বা অনুচরা তৈরি হবে। যদি ক্যালাস তৈরি হয় সেখান থেকে আবার নতুন আবাদ মাধ্যমে স্থাপন করবা যাতে অনুচরা তৈরি হয়। অনুচরা যখন তৈরি হবে তখন সেটাকে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করতে হবে। এরপর মূল উৎপাদন হলে সেটাকে এটা ঠিক করে নাও, প্রাকৃতিক পরিবেশে সেটাকে মাঠে লাগাতে হবে। ওকে, তাহলে এটাই হলো আমাদের টিস্যু কালচারের ধাপ। তো টিস্যু কালচারের ধাপে যে আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন দেখে আসলে বুঝতে হয়, উদ্দীপক দেখে বুঝতে হয় কি যে কোনটার সম্পর্কে বলেছে, টিস্যু কালচার সম্পর্কে বলেছে নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলেছে। তো টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা এর ব্যবহার এবং অসুবিধা দেখেছিলাম টিস্যু কালচারের। তো এখানে যে ব্যবহারগুলো রয়েছে এই ব্যবহারগুলোই দেখে তোমাদের চিনতে হবে যে উদ্দীপক কি বলেছে। উদ্দীপকে এই ওয়ার্ডগুলো যদি পাও, অর্থাৎ ব্যবহারের ওয়ার্ডগুলো, যেমন ধরো কি যে উদ্ভিদের দ্রুত প্রজনন করা, কম সময়ে অনেক বেশি চারা তৈরি করা, কিংবা রোগ ভাইরাস মুক্ত চারা তৈরি করা, তারপর ঋতুভিত্তিকের কথা যদি আসে বা বিলুপ্ত প্রায় উদ্ভিদের কথা যদি আসে, তাহলে বুঝবা টিস্যু কালচার নিয়ে কথা বলছে। আর যদি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করা বা এই ধরনের কোনো কথা আসে, আমরা দেখাবো একটু পর, তো এইগুলো যদি পাও তাহলে সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এই ওয়ার্ডগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে টিস্যু কালচার সম্পর্কে কথা বলছে নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কথা বলছে। আমরা একটু পর সেটাও আবার প্র্যাকটিক্যালি করবো আর কি। আচ্ছা, তো যাই হোক, তারপর কিছু তথ্য তোমাদের একটু মনে রাখতে হবে, যেমন চন্দ্রমল্লিকার একটা অঙ্গজ টুকরা থেকে বছরে, আচ্ছা এই জায়গাটা একটু ভুল আছে, এখানে 88 কোটি না, এটা হবে 44 কোটি, একটু ঠিক করে নাও তোমরা। ওকে, সো চন্দ্রমল্লিকার একটা অঙ্গজ টুকরা থেকে বছরে প্রায় 44 কোটি চারা পাওয়া সম্ভব। ওকে, এরপর জুয়ের সাসপেনশন থেকে আতর তৈরি করা হয়, এটাকে মনে রাখবা, আতর তৈরি করা হয় জুয়ের সাসপেনশন থেকে। আর এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য একটা হচ্ছে এক্সপ্ল্যান্ট, আর একটা হচ্ছে এই উড়োজাহাজ বা এবং রকেট, এই সমস্ত যে ভারী ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো চালানোর জন্য তিমি মাছের তেলকে ব্যবহার করা হয়। আর এই তিমি মাছের তেলের বিকল্প হচ্ছে জোজোবা নামক একটা গাছ আছে, যেটা ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা এই ধরনের মরুভূমিতে জন্মায়। তো এই জোজোবা গাছ থেকে যে নিষ্কাশিত তেল, সেটাকে তিমি মাছের তেলের বিকল্প হিসাবে রকেট এবং উড়োজাহাজ প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এবং একটা কথা বলে রাখি, এবং এই টিস্যু কালচারের মাধ্যমেই কিন্তু জোজোবা গাছকে ভারতবর্ষের উপযোগী করে তোলা হয়েছে। এখন মরুভূমি ছাড়াও কিন্তু এটা জন্মানো সম্ভব এবং দ্রুত এটা বংশবৃদ্ধি করা সম্ভব হয়েছে। যাই হোক, আমরা এখন চলে যাব যেটাই, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরো কিছু নাম রয়েছে, যেমন দেখো জিন প্রকৌশল, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আর এই প্রযুক্তিটাই হচ্ছে আসলে সর্বাধুনিক জীব প্রযুক্তি, এর ওপর দিয়ে আসলে আর কোনো ভালো প্রযুক্তি আবিষ্কৃত হয় নাই, এবং এই প্রযুক্তিটা এখনো সম্পূর্ণভাবে প্রত্যেকটা জীবের জন্য সম্ভব হয়নি। তো যাই হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা এখানে দেয়া আছে, দেখো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশলই হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। অর্থাৎ প্রশ্নে যেটা চাইবে, যদি বলে কি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লিখবা, যদি জিন প্রকৌশল কি বলে তাহলে জিন প্রকৌশলের কথা লিখবা, যদি রিকম্বিনেন্ট ডিএনএর কথা বলে তো রিকম্বিনেন্ট ডিএনএ। ওকে, এর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব দ্বারা
মানুষের সর্বোত্তম ভাবে লাভবান হওয়া। দেখো অন্য জীব লাভবান হলে কিন্তু হবে না, মানুষকে লাভবান হতে হবে। কারণ কি, এটা মানুষের উন্নতির জন্য আমরা কাজটা করব। আচ্ছা, এরপর আসি, এখানে কিছু সংজ্ঞা দেয়া আছে, যেমন একটা কাঙ্ক্ষিত ডিএনএ কেটে সেটা কাঙ্ক্ষিত অংশটা কেটে আলাদা একটা অণুতে প্রতিস্থাপন করলে যে নতুন ডিএনএ তৈরি হয়, সেই ডিএনএটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এগুলো আমরা বুঝিয়েছিলাম। সো আমি এখান থেকে একটু স্কিপ করছি। তো এখান থেকে একটু মনে রাখতে হবে, দেখো জিএমও এর পূর্ণ রূপটা মনে রাখতে হবে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অনেকটা বিবর্তনের মতো, কিন্তু পুরোপুরি বিবর্তন না, বিবর্তন থেকে একটু পার্থক্য আছে। বিবর্তনটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রাকৃতিক, এখানে তোমার কোনো হাত থাকবে না, এবং সেটা কালের পরিক্রমায় আসলে হয়ে থাকে। কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এইটা হচ্ছে জৈব বিবর্তনটাকে একটু দ্রুত করার জন্য আমরা কৃত্রিমভাবে কিছু হরমোন প্রয়োগ করা, কিংবা দেখা গেল যে নিষেকের ব্যবস্থা করা, এই জিনিসগুলো আমরা নিজেরাই করি। সো এখানে হালকা একটু কৃত্রিমতার ছাপ রয়েছে, কিন্তু জেনেটিক্যালি কোনো চেঞ্জ আমরা এখানে করি না। ওকে, এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাই, জাস্ট যা ছিল সেখানে আমরা নিষেকের মাধ্যমে চেঞ্জ করার একটা প্রসেস, সেটাই হচ্ছে জেনেটিক মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফিকেশন। আর এটা হচ্ছে ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক হচ্ছে ট্রান্সফার জিন, অর্থাৎ অন্য কোনো একটা জীব থেকে যদি জিনকে ট্রান্সফার করে এখানে একটু ঢুকিয়ে দেওয়া হয় কোনো একটা জীবের ভেতর, তাহলে যে জীবটা তৈরি হবে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ, তাকে বলা হবে ট্রান্সজেনিক। অর্থাৎ নতুন জিন অন্য কোনো জীব থেকে যদি নিয়ে আসা হয় তাহলেই ট্রান্সজেনিক। আর যদি ওই জিনই থাকবে কিন্তু মডিফাই হবে, সেটা হবে কি জেনেটিক্যালি মডিফিকেশন বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জীবটা হবে। এরপর আমাদের মনে রাখতে হবে, মানুষের অন্ত্রে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে ইস্টেরিচিয়া কোলাই, বা সংক্ষেপে ই কোলাই বলা হয়। আর এইটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, এই যদি একটা ব্যাকটেরিয়া কোষ হয়, এটা হচ্ছে নিউক্লয়েড, এবং এটা হচ্ছে তার একটা বহিস্থ ডিএনএ অংশ। ওকে, এই বহিস্থ ডিএনএ অংশের নাম হচ্ছে প্লাজমিড। এবং আমরা যখন টিস্যু কালচার পড়িয়েছিলাম তখন বলেছিলাম এইখানেই কিন্তু আমরা কাজটা করেছিলাম, এটা বের করেছিলাম, তারপর এখানে নতুন ডিএনএ খন্ড লাগিয়েছিলাম, আবার ঢুকিয়েছিলাম, ট্রান্সফরমেশন করেছিলাম। সো আলটিমেটলি বলা যায় কি যে এই প্লাজমিড ছাড়া কিন্তু আসলে টিস্যু কালচার, সরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পসিবল না। তাই এই প্লাজমিডটাকে বলা হয় টিস্যু কালচার, সরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হাতিয়ার। সো এটা মনে রাখবা, জিন প্রকৌশলের প্রধান হাতিয়ারই হচ্ছে প্লাজমিড। এটুকু মনে রাখবা। এটা সবার ক্ষেত্রে, মানে সব স্কুল কলেজে আসে না, কিন্তু যেসব স্কুলে বা কলেজে মানে যেসব স্কুলের প্রশ্ন একটু কঠিন করা হয় তাদের ক্ষেত্রে এই ধরনের কোচিং গুলো আসে। আচ্ছা, তো এরপর চলে যাবো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ। আগের মতোই সেম কথা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ পড়ার ক্ষেত্রেও তোমাদের এই চিত্রটা তোমাদের আঁকা লাগবে। সো চেষ্টা করবো কি যে এটা পুরো একটা পৃষ্ঠা জুড়ে আঁকার, সেটা সবচেয়ে ভালো হয়, এবং এই কথাগুলো একটু লিখার। ঠিক আছে? তো এখানে আলটিমেটলি ছোট করে লেখা আছে যাতে মুখস্থ করতে কম হয়। সো তোমরা এই কথাগুলোকে জাস্ট আরেকটু বড় করে লাইনে লিখতে পারো। যেমন প্রথম কাজ হচ্ছে ডিএনএ পৃথকীকরণ। সো মনে রাখবা, দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ জিন সহকারে ডিএনএ অণুটাকে পৃথক করতে হবে প্রথমে, এবং ব্যাকটেরিয়ার প্লাজমিডটাকেও কিন্তু আলাদা করতে হবে। এরপর ডিএনএ যখন পৃথক হয়ে গেল, প্লাজমিড আলাদা হয়ে গেল, ওদিকে ডিএনএ জিনটা পৃথক হয়ে গেল, তখন আমাদের করতে হবে কর্তন, কাটাকাটি করতে হবে। আর কাটাকাটির জন্য রেস্ট্রিকশন বলেছিলাম, রেস্ট্রিকশন এই যে ক আছে, ক ফর কাটাকাটি। ওকে, আর কাটাকাটি করার জন্য একে আণুবীক্ষণিক কাঁচি বলা হয়। এবং আমরা যখন দেখিয়েছিলাম তখন কিন্তু কাঁচিকেই বলেছিলাম রেস্ট্রিকশন এনজাইম। তো এখন কাটাকাটি যখন শেষ, তখন কাঙ্ক্ষিত ডিএনএটাকে লাগাতে হবে। এই জন্য লাগানোর জন্য লাইগেজ, মনে রাখবা লাগালাগির কাজ হচ্ছে লাইগেজের। ওকে, এই লাইগেজ আঠার মতো কাজ করে। এরপর যখন লাগানো হয়ে গেল, তখন যে ডিএনএ তৈরি হলো তার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএকে বাইরে থেকে, অর্থাৎ বাইরে তুমি এখন যে কাজ করলা, এটাকে এখন ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকাতে হবে। আর ঢুকানো যেহেতু ট্রান্সফার করবো আমরা, সো এই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে পরের কাজটা হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে, ট্রান্সফরমেশন যখন হয়ে গেল, তখন জিনকে ক্লোনিং করতে হবে, অর্থাৎ ডিএনএ, সরি, ব্যাকটেরিয়াগুলোকে অনেক বাড়তে দিতে হবে, অনেক পুষ্টি উপাদান দিয়ে। ফলে অনেকগুলো কোষ তৈরি হবে, অনেকগুলো এরকম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে। তো এরপরে আসি আমাদের আরেকটা জিস্ট অংশ, সেটা হচ্ছে, দেখো আমরা বলেছিলাম আমাদের উদ্দীপক দেখে আসলে চিনতে হয়। তো এখানে দেখো জিন প্রকৌশলের ব্যবহার, উপকারিতা বা লাভ দেয়া আছে। সো দেখো এখন ব্যবহারের ক্ষেত্রে এটা খুব দ্রুত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ অণুজীব পাওয়া যায়। আচ্ছা, এখন দেখো এখানে খুব দ্রুত, ওখানে দেখো খুব দ্রুত চারা পাওয়া সম্ভব, আর এখানে হচ্ছে খুব দ্রুত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব পাওয়া সম্ভব। ওকে, এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু ট্রিগার। উদ্দীপকের এই কথাগুলো দেখেই তোমাকে বুঝতে হবে কি যে কি নিয়ে কথা বলছে, আমি কোনটা লিখবো। ওকে, এরপর দেখো অনাকাঙ্ক্ষিত জিন অপসারণ। মনে রাখবা, জিন আছে তার মানেই হচ্ছে জিন প্রকৌশল সম্পর্কে কথা বলছে। তো অনাকাঙ্ক্ষিত জিন বলতে কি বোঝায়? কিছু কিছু রোগ আছে বংশগতি নিয়ে চলে, যেমন ডায়াবেটিস, এটা 80% বংশগতি জিনের জন্য হয়, এক ধরনের গুচ্ছ জিন রয়েছে।
তো এইরকম কিছু কিছু রোগ আছে যেগুলো জেনেটিক্যালি চলে, মানে ধরো কিছু বাবা মা থাকলে সেটা সন্তানের হয়ে যাবে। তো এখন বাবা মা থাকলেও কিন্তু আমরা সন্তানের চাই না, সো জেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে ওই রোগ তৈরিকারী জিনটাকে যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ওই রোগটা পরবর্তী প্রজন্মে কিন্তু আর যাবে না। সো এইটা অনাকাঙ্ক্ষিত জিন অপসারণ হচ্ছে এই জিনিসটা। ওকে, এইখানে দেখো আবার এই যে জন্মগত রোগ থেকে মুক্তি। এরপর পরিবেশ দূষণ থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া রয়েছে, আমরা একটু পরে বলছি। তারপর ওষুধ তৈরি হয়, এগুলো আমরা ডিটেলসে বলবো। এবার উন্নত জাত সৃষ্টি, মনে রাখবা উন্নত জাত সৃষ্টির ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে। আর যদি হুবহু চারা তৈরি করে তাহলে সেটা টিস্যু কালচার। হুবহু চারা তৈরি করবে মানে যা ছিল তাই থাকবে, সেটা হচ্ছে টিস্যু কালচার। যা ছিল সেটা বেশি বা কম করবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এরপর চলে আসো উচ্চ ফলনশীল এবং ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন। মোট কথা জাত উদ্ভাবনের কথা মানে দিলেই বুঝবা কি যে এটা টিস্যু কালচারের কথা বলছে, সরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলছে। আচ্ছা, তো গতদিন আমাদের এই অংশটা অর্থাৎ টিস্যু কালচারের যে ব্যবহারটা ছিল আমাদের বইয়ে বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা, এই ধরনের ক্ষেত্রগুলোতে, তো সেই জায়গাতে একটু সাউন্ড কেটে গেছিল, সো আমরা আবার নতুন ভাবে একটু পড়াশোনা করব। তো এখানে আমরা একটু শর্টে পড়াশোনা করব। ওকে, তো দেখো এখানে বলা হয়েছে প্রথমেই কৃষি ক্ষেত্রে কথা বলছি। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী কিছু উদ্ভিদ জাত তৈরি করা হয়েছে, যেমন ভুট্টার জাত তৈরি করা হয়েছে। এবং ভুট্টার যে জিনটা নিয়ে এসে আসলে ভুট্টাকে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী করা হয়েছে, সেই জিনটা নেওয়া হয়েছে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক একটা অণুজীব থেকে। এই জন্য নামের শুরুতে বিটি, বিটি ফর ব্যাসিলাস থুরিনজেনেসিস। ওকে, এরকম বিটি ভুট্টা, বিটি তুলা, বিটি ধান, ওকে বিটি ধান চীনে উদ্ভাবিত হয়েছে, এরকম বিটি কটন। মনে রাখবা কি ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধী যে জাতগুলো সেগুলো সবার শেষ শুরুতে কিন্তু বিটি কথাটা রয়েছে। ওকে, ব্যাসিলাস থুরিনজেনেসিস। ওকে, সো এটা দিয়ে বুঝবা কি যে এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা। এরপর আগাছা সহিষ্ণু কিছু মানে জাত তৈরি করা হয়েছে, যেমন ভুট্টা, তুলা, টমেটো, সয়াবিন, ক্যানোলা, এগুলোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আগাছা নাশক যে সহিষ্ণু করা হয়েছে। সো এগুলো একটু মনে রাখবা, এই যে এটা টিপস দিয়ে দিয়েছি, তোমরা একটু মিলাই নাও। দেখো এটা হচ্ছে সোয়া দিয়ে হচ্ছে সয়াবিন, কেজি দিয়ে হচ্ছে ক্যানোলা, এরপর ভুতুরে হচ্ছে ভুট্টা এবং তুলা, এরপর হচ্ছে টমেটো। ওকে, সো মনে রাখবা আগাছা সহিষ্ণু 100 কেজি ভুতুরে টমেটো। এরপর ধানের কথায় আসি। ধানে ভিটামিন এ, ভিটামিন এ যে জিনটা, মানে যে জিনের জন্য ভিটামিন এ তৈরি হয় ধানে, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। ওকে, সো এটাকে মনে রাখবা, ভিটামিন এর জন্য যে জিন সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। এবং ধানে আরেকটা জিনিস স্থানান্তর করার চেষ্টা চলছে, সেটা হচ্ছে আয়রন। কখনো কখনো দেখবা কি যে কোন দুইটা জিনিস ট্রাই করা হয়েছে, সেটা হচ্ছে একটা ভিটামিন বি, সরি ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, আরেকটা হচ্ছে কি আয়রন। অর্থাৎ ধানে এই দুইটা জিনিস ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, তারপরে আসো মাছের আকার বৃদ্ধি। তো মেইনলি স্যামন জাতের মাছকে আসলে এটা আকার বৃদ্ধি 60% পর্যন্ত সম্ভব হয়েছে। যেমন এখানে দেখো মাগুর, তেলাপিয়া, লইটা, স্যামন, কমন কার্প। আর এইটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য ট্রিক্স, সেটা একটু মনে রাখবা। তো তারপরে চলে আসো গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি। আমরা এখানে বলছিলাম সি, গোপি সি। সো এই দেখো গোপি, গরুতে প্রোটিন সি। ওকে, সো এটা একটু মনে রাখবা কি যে প্রোটিন সি গরুতে দেওয়া হয়েছে কি প্রোটিন সি। আর ভেড়ার পশম বৃদ্ধির জন্য ভেড়াতে দেওয়া হয়েছে দেখো সিওয়াইএস এম, আর একটা হচ্ছে সিওয়াইএস ই। ওকে, আমরা সংক্ষেপে এরকম বলা যায়। সো আমি আর কিছু বললাম না, তোমরাই বুঝে নাও যা বোঝার। আচ্ছা, তারপর চলে আসো ইস্ট থেকে। দেখো এখানে শুধুমাত্র ইস্ট থেকে হেপাটাইটিস বি ভাইরাসের একটা টিকা আসছে যার নাম হচ্ছে ইন্টারফেরন। এবং বিগত বছরের কিছু কোশ্চিন দেখলাম স্কুলের, সেখানে ইন্টারফেরনের সংজ্ঞা চেয়েছে ক নাম্বারে। তাহলে তোমাদের এটা একটু মনে রাখতে হবে, হেপাটাইটিস বি ভাইরাসের টিকার নাম হচ্ছে ইন্টারফেরন। ওকে, এটা তৈরি করা হয় কোত্থেকে? ইস্ট থেকে। ইস্টের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এটাকে তৈরি করা হয়। তাছাড়া ইস্ট এবং ইকলাই এই দুইটা থেকে তৈরি করা হয় ডায়াবেটিস বা বহুমূত্র। ডায়াবেটিসের বাংলা হচ্ছে বহুমূত্র। আচ্ছা, বহুমূত্র যেহেতু আসলে একটু কথা বলে নেই। ডায়াবেটিস রোগের বাংলা বহুমূত্র করা হয়েছে কারণ যদি ডায়াবেটিস হয় কারো, তাহলে তাদের ঘন ঘন প্রস্রাব হয়। তো ওই ঘন ঘন প্রস্রাব থেকে আসলে বহুমূত্র কথাটা আসছে। আচ্ছা, তো এইদের জানো যে ইনসুলিনের অভাব হইলে কিন্তু ডায়াবেটিসটা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে হয় কি রোগীকে ইনসুলিন বাইরে থেকে ইনজেক্ট করে, মানে ইনজেকশনের মাধ্যমে দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো এখানে যে ইনসুলিনটা দেয়া হয় সেই ইনসুলিনটা তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইস্ট এবং ইকোলাই থেকে। তাছাড়া মানব বৃদ্ধি হরমোন বা গ্রোথ ফ্যাক্টর, যাকে আমরা সংক্ষেপে বলছি জিএফ, গ্রোথ ফ্যাক্টর। ওকে, তাছাড়া এইটা গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ। ওকে, গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ বলতে বোঝায় তোমরা রক্তকণিকা পড়েছো। রক্তকণিকা হচ্ছে তিন ধরনের, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকার দুইটা ধরন আছে, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাদার, আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার। এটা হচ্ছে এ আসলে
অ্যাগ্রানুলোসাইটের মধ্যে দুটা রয়েছে, একটা হচ্ছে মোনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তো মোনোসাইটটা অনেক ছোট হয় এবং এই মোনোসাইট যখন বড় আকার ধারণ করে তখন তাকে বলা হয় ম্যাক্রোফাজ, এবং এই ম্যাক্রোফাজ করে কি জীবাণুকে সরাসরি গিলে খেয়ে নেয়। ওকে, সো এই ম্যাক্রোফাজ কলোনি উদ্দীপক হিসাবে কাজ করে, মানে উদ্দীপক হরমোন একটা আছে, সেই হরমোনটা এদের থেকে প্রস্তুত করা যায়, অর্থাৎ একটা ওষুধ হিসাবে এটা কাজ করে, আসলে এই হরমোনটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আর লাস্ট আরেকটা কথা, সেটা হচ্ছে ডক্টর এম কে চক্রবর্তী সিউডোমোনাস, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবা, সিউডোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন যেটা তেল এবং হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করতে সাহায্য করে এবং পরিবেশকে দূষণ মুক্ত রাখতে সক্ষম। ওকে, এই কাজটা কিরকম মনে করো, কিছুদিন আগেই তোমাদের একটা দুর্ঘটনা সম্পর্কে জানা আছে কিনা, একটা তেলবাহী ট্রলার সমুদ্রের সুন্দরবনের কাছাকাছি সমুদ্রে ভেঙে পড়ছিল। সো যেহেতু তেলবাহী ট্রলার, অনেক তেল ছিল, সে তো তেল ছড়িয়ে গেছে। এবার তেল যদি ছড়িয়ে যায়, স্বাভাবিকভাবে তেল পানির উপরে ভাসতে থাকে এবং ভাসার কারণে ভেতরে অক্সিজেন কিন্তু খুব একটা ঢুকতে পারে না, ফলে পানিতে অক্সিজেন অভাব হবে, মাছ মারা যাবে। আবার যেটা মানে তীরের যে তেলটা আসবে, সেই তেলটার কারণে কিন্তু ওইখানকার যে বৈচিত্র্য রয়েছে সেটাও নষ্ট হবে। সো এইগুলো থেকে দ্রুত পরিবেশকে এই দূষণ মুক্ত করার কাজ করতে পারে সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া। শুধুমাত্র এটা ছড়াই দাও, বাকিটা ও কাজ করে ফেলবে। এরপর এই অধ্যায় থেকে আমাদের কিছু তথ্য আলাদাভাবে পড়তে হবে, এটা একটু দেখে নাও। দেখো কিছু তথ্য বলে লেখা আছে, ছত্রাকের আক্রমণে আলুর লেড ব্লাইট রোগ হয়। এর আগের কোশ্চেনে দেখলাম আলুর লেড ব্লাইন্ড রোগের কারণ কোনটি, দিয়ে দেওয়া আছে ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপর মনে রাখছে কিছু অংশ, হ্যাঁ পেনিসিলিন, হ্যান ত্যান এরকম দেওয়া আছে। সো মনে রাখবা লেড ব্লাইট রোগ যেটা হয় সেটা ছত্রাকের আক্রমণে হয়। আর পৃথিবীর প্রথম আবিষ্কৃত যে অ্যান্টিবায়োটিক তার নাম হচ্ছে পেনিসিলিন, এটা আবিষ্কার করেছিলেন অল্টার ফ্লেমিং। আর তোমরা এতক্ষণে অবশ্যই জেনে গেছো যে টিস্যু কালচারের ধাপও হচ্ছে 5টা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপও কিন্তু 5টা। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা, কারণ এটা বিগত বছরের কোনো কোশ্চেনে এখন পর্যন্ত আসেনি, কিন্তু স্কুলের কোশ্চেনে দেখলাম বেশ কয়েকবার এসেছে। টিস্যু কালচারের ধাপ 5টা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ 5টা। ওকে, এই ছিল আসলে আমাদের নোটের অংশ। এরপর নোটের পর কিছু সাজেশন দেওয়া আছে, যেমন এটা ক নাম্বার সাজেশন, এই কয়েকটা প্রশ্ন করলেই আসলে ক নাম্বারের অ্যান্সার, মানে ক নাম্বারের সবগুলো প্রশ্ন পাওয়া যায়। এটা হচ্ছে খ নাম্বারের জন্য কিছু সাজেশন। ওকে, আলটিমেটলি এরপর চলে যাচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নে। তো সৃজনশীল প্রশ্নে দেখো, আচ্ছা, তো সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। তো দেখো এখানে দুইটা চিত্র দেয়া আছে, এইটা একটা কনিকার ফ্লাক্স, এখানে কিছু অণুচারা, তার মানে বুঝতে পারছো এটা টিস্যু কালচারের কথা বলছে। এখানে একটা কোষ দেয়া আছে। সো কোষ মানে কোষ থাকলেই বুঝে যাবে যে এটা আসলে আমাদের কোষ নিয়ে একটা জায়গাতেই কাজ হয়েছিল, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে এন নামক চিত্রটা হচ্ছে, এইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং এটা হচ্ছে টিস্যু কালচার। এরপর বলছে উদ্দীপকের এন প্রক্রিয়ার ধাপসমূহ চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা, এখানে দেখো এন প্রক্রিয়া কি, এন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহ চিত্রটাকে তোমাকে চিহ্নিত করতে হবে এবং চিত্রে কিন্তু মার্কিং অবশ্যই করতে হবে। ওকে, চিত্রটা আঁকবা তোমার পেন্সিল দিয়ে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে কি যে এর বিস্তারিত লিখবো কিনা, যেহেতু এখানে শুধুমাত্র চিত্র অঙ্কন করতে বলেছে। তোমার যদি পরীক্ষা হলে সময় থাকে তবে চেষ্টা করবা এর সাথে অল্প হলেও একটু ধাপগুলো লিখে দেওয়ার, ঠিক আছে? আর যদি একদম সময় না থাকে তাহলে চিত্রটা অঙ্কন করে মার্কিং করে রেখে দিলেই মোটামুটি আশা করা যায় কি যে 2.5 মার্ক পেয়ে যাবা, 2 বা 2.5 মার্ক পেয়ে যাবা। ওকে, চেষ্টা করবে একটু লিখার। এরপর চলে আসি কৃষিক্ষেত্রে এম এবং এন এর সফলতা। তার মানে এম এর যে ব্যবহারগুলো আমরা দেখিয়েছিলাম সেই ব্যবহারগুলো তুমি এম এ দিবা, এবং এন এর ক্ষেত্রে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে ব্যবহারগুলো দেখালাম আমরা, সেই ব্যবহারগুলো এখানে দিয়ে দিলেই তাহলে ঘ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, বাংলাদেশের কৃষি বিজ্ঞানী আফ্রিকার ধানের জাতের সাথে বাংলাদেশের ধানের জাতের সংমিশ্রণ ঘটিয়ে উচ্চ ফলনশীল ও খরা সহিষ্ণু এক প্রকার ধানের জাত উদ্ভাবন করেছে। আচ্ছা দেখো, জাত উদ্ভাবন কথাটা আমরা বলেছিলাম কোথায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। তার মানে অবশ্যই বুঝতে হবে কি যে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে। এই জাস্ট এই একটা ট্রিগার ওয়ার্ড, ওকে, একটা ট্রিগার ওয়ার্ডই বলে দিবে কি যে কোনটা আসলে হয়, মানে হবে। এরপর দেখো কৃষি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ক্রমেই এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এই কথা আমাদের কোনো মূল্যই নাই, তো আমাদের একটা কথাই মনে রাখতে হবে, এই কথা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিভাবে পাওয়া যায় বর্ণনা করো। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিভাবে পাওয়া যায়, মানে ধাপগুলো কি কি, কোন কোন ধাপের মাধ্যমে তুমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য জীব পাবা, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলো তোমাকে এখানে লেখা লাগবে। ওকে, সে 5টা ধাপ এবং চিত্রটা লিখে দিবে, তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে।
এরপর বাংলাদেশের উল্লেখিত কৌশলটির সম্ভাবনা, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ার যে ব্যবহার রয়েছে কৃষি ক্ষেত্রে রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে রয়েছে, তারপর পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য রয়েছে। এই কথাগুলো মানে এই যে আমি যে একটু আগে তোমাদের একটা শর্ট করে দেখালাম, আচ্ছা আবার দেখাই। এই যে এই অংশটা, অর্থাৎ এখান থেকে শুরু করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ব্যবহার বা লাভ, এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত, এই অংশ পর্যন্ত, ঠিক আছে? এতটুকু তোমাকে একটু গুছিয়ে লিখে দিতে হবে, তাহলেই এটা পুরো অ্যান্সার হয়ে যাবে। ওকে, চেষ্টা করবা যতটা তথ্য দেওয়া সম্ভব কম লিখে বেশি তথ্য দেওয়ার, ঠিক আছে? কম লিখে যদি বেশি তথ্য দাও তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা, যেহেতু এটা সায়েন্সের সাবজেক্ট। সো কম লিখে বেশি তথ্য দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তো এই পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, হাইবা তার পাঠ্য বই পড়ার সময় এক বিশেষ প্রযুক্তির কথা জানতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদাংশ নিয়ে আমরা একটা জায়গায় কাজ করছিলাম, সেটা হচ্ছে টিস্যু কালচার। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু উদ্ভিদাংশ নিয়ে কাজ করা সম্ভব। সো আমরা এখনো কনফার্ম না। তো দেখো, কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা। ওকে, এই হচ্ছে ট্রিগার ওয়ার্ড। ওকে, সো ট্রিগার ওয়ার্ড বলছে কি, এটা হচ্ছে টিস্যু কালচার। এরপর চলে আসো তাহলে উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তির ধাপ সমূহ ব্যাখ্যা করো। তার মানে টিস্যু কালচারের ধাপ একটু আগে বললাম আমি কিভাবে লিখতে হবে। এরপর বাংলাদেশের অর্থনীতিতে উক্ত প্রক্রিয়ার ভূমিকা। আচ্ছা, টিস্যু কালচারের মানে ব্যবহারটা, ব্যবহারটা কই যেন দেখিয়েছিলাম তোমাদের, চলো একটু আরেকবার দেখাই দিই। আচ্ছা, এই হচ্ছে টিস্যু কালচার ব্যবহার। এই দেখো ব্যবহার, এই যে কয়েকটা ব্যবহার রয়েছে, এই কয়েকটা ব্যবহারকেই একটু বড় করে লিখে দিবা তোমাদের মতো করে বানিয়ে, তাহলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ইভেন আমি বইয়েও কিন্তু তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, সো বইয়ের অংশটুকু দিলেই হয়ে যাবে। চেষ্টা করবা হুবহু না দেওয়ার, কারণ হুবহু দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আসলে। ওকে, তো পরের প্রশ্নে চলে যাই। দেখো, পরের প্রশ্নটা হচ্ছে, রাতুল ও রাহাত দুইজন ব্যক্তি, একটা হচ্ছে রাতুল আর একটা রাহাত, উভয়ই ব্যবসায়িক উদ্দেশ্যে চারা উৎপাদন করে। ভালো কথা। এরপর রাতুল করে কি, শাখা কলম এবং বীজ ব্যবহার করে। তার মানে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক ওয়ে ইউজ করছেন, এবং প্রাকৃতিক ওয়েটা কিন্তু খুবই সময় সাপেক্ষ, এবং জানো এটা ঋতুভিত্তিক একটা ব্যাপার। তারপর অন্যদিকে রাহাত ব্যবহার করে এক্সপ্ল্যান্ট। আচ্ছা, এক্সপ্ল্যান্ট থেকে বোঝা যাচ্ছে ইনি আসলে টিস্যু কালচারের কথা বলছে, টিস্যু কালচার। ওকে, সো রাহাত করছে কি এক্সপ্ল্যান্ট বা টিস্যু কালচার, আর রাতুল করছে কি প্রাকৃতিক ভাবে নর্মাল যেটা হয় সেটা আর কি। সো এবার দেখো, রাহাতের চারা উৎপাদন পদ্ধতি, রাহাত হচ্ছে এক্সপ্ল্যান্ট বা টিস্যু কালচার। তাহলে রাহাতের চারা উৎপাদন পদ্ধতি অর্থাৎ টিস্যু কালচারের ধাপগুলো তোমাকে আসলে এখানে দেওয়া লাগবে। ওকে, ব্যাখ্যা করেছিলাম কিভাবে লিখতে হবে। এরপর চলে আসো, রাতুল এবং রাহাতের পদ্ধতিটির মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক। এইটা বলার কিছু অপেক্ষা রাখে না। তো এটা বলার জন্য আমরা আরেকবার এখানে চলে আসছি। দেখো, টিস্যু কালচার ব্যবহার বলেছিলাম, এই হচ্ছে ব্যবহার। এই কথাগুলো লিখবে এবং কিছু অসুবিধার কথা লিখে দিবা, এবং বলবা কিছু অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি। তাই টিস্যু কালচারটাই হচ্ছে অধিক উপযোগী একটা ব্যবস্থা। অর্থাৎ এখানে বলবা কি যে টিস্যু কালচারই হচ্ছে অধিক সুবিধাজনক। তারপরের প্রশ্ন দেখো, পূর্বে আমাদের দেশে আলু চাষ করে কৃষকেরা তেমন লাভবান হতে পারেননি। গত 90-এর দশক থেকে আমাদের দেশে কৃষকেরা আলু চাষ করে বেশি উৎপাদন করতে পেরেছেন। আমাদের দেশে টিস্যু কালচার প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির ফলে আলু সহ নানা ধরনের কৃষিকাজে বিপ্লব ঘটেছে। এবার প্রশ্ন করছে, টিস্যু কালচার কি? সংজ্ঞাটা তো সোজাসুরি দিয়ে দিবা, তোমাদের দাগায় দিয়েছি। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এটাও আমি দাগায় দিয়েছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা। এরপর উদ্দীপকের প্রযুক্তিটির ধাপ সমূহ ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে একটা কথা বলছি, দেখো, 90-এর দশক থেকে আমাদের দেশের কৃষকেরা আলু চাষ করে বেশি উৎপাদন করতে পারছেন। এরপর তারপরে এই যে উল্লেখ করে দিয়েছে, আর কিছু দেখার দরকার নাই, টিস্যু কালচার প্রযুক্তি। ওকে, সো যেহেতু উদ্দীপক উল্লেখ করে দিয়েছে টিস্যু কালচার পদ্ধতির কথা বলছে, সো টিস্যু কালচার যে ধাপ, সেই ধাপ সমূহ তোমাকে এখানে দেওয়া লাগবে। এরপর গ নাম্বার হচ্ছে, উদ্দীপকের আলোকে উক্ত প্রযুক্তিটি আমাদের কৃষি ও পরিবেশ রক্ষায় কিভাবে সহায়তা করে। সো আরেকবার একটু এখানে আসছি। দেখো, এখানে দেখো কিভাবে ব্যবহার করে, যেমন উদ্ভিদের প্রজনন করতে সাহায্য করে, ফলে অনেক বেশি চারা পাওয়া যাবে। আর যত বেশি উদ্ভিদের চারা পাওয়া যাবে তত বেশি গাছ হবে, আর যত বেশি গাছ তত বেশি কার্বন ডাই অক্সাইড নেবে, অক্সিজেন ছাড়বে, মানে পরিবেশ রক্ষায় সাহায্য করবে, বনভূমির পরিমাণ বাড়বে। ওকে, এরপর হচ্ছে কম সময়ে অসংখ্য চারা সৃষ্টি। চিন্তা করে, এখন আমাদের বাংলাদেশের কিন্তু বনভূমির সংখ্যা অনেক কম, সরকারি হিসাব মতে সেটা 17 দশমিক সামথিং রয়েছে, এবং বেসরকারি হিসাব অনুযায়ী সেটা 13 দশমিক সামথিং রয়েছে। তো যাই হোক, সেটা আমাদের 25 ভাগ থাকা উচিত, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ।
কোন একটা দেশের বনভূমি থাকা উচিত। অর্থাৎ তুমি যত এখন বেশি চারা লাগাতে পারবা এই ভাগটা কিন্তু তত বাড়বে, আমাদের বনভূমির পরিমাণটা অনেক বাড়বে। সো যত বেশি চারা তত বেশি এই পরিবেশ রক্ষায় সাহায্য হবে। তাছাড়া কৃষি ক্ষেত্রে চিন্তা করো, যত বেশি চারা হবে, যত বেশি চারা তুমি পাবা, তত বেশি গাছ লাগাবা, তত বেশি ফল হবে। সো কৃষি ক্ষেত্রে সেটা লাভবান হবে। এরপর আসে রোগমুক্ত ভাইরাস মুক্ত চারা উৎপাদন। যেহেতু রোগমুক্ত ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা টিস্যু কালচারের মাধ্যমে সম্ভব, তাই রোগ জীবাণু মুক্ত চারা অনেক বেশি ফলবান হয় এবং এর উপর কীটনাশক স্প্রে করতে হয় না, বাড়তি যে খরচ, তারপর কীটনাশক স্প্রে করলে তার কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে, সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া ঋতুভিত্তিক সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য তুমি বছরের যে কোনো সময় অনেক চারা পাবা। সো যে কোনো সময় চারা পেলে যেটা হয় সেটা হচ্ছে, ধরো কি যে বর্ষাকাল পার হয়ে গেল, তাহলে তোমাকে পুরো এক বছর বসে মানে অপেক্ষা করা লাগবে আবার কখন বর্ষাকাল আসবে। তো এই বসে থাকা তোমাকে লাগবে না, তুমি চাইলেই বর্ষাকাল পার হয়েছে তো হয়েছে, কি হয়েছে তাতে সমস্যা নেই, তুমি আবার চারা লাগাতে পারবা, তুমি কি চারা পেয়ে যাবা। এরপর বিলুপ্তপ্রায় যে উদ্ভিদগুলো রয়েছে যেমন তালিপাম বা এই ধরনের যে ঝাঁঝি পোকা হ্যান ত্যান যে উদ্ভিদগুলো রয়েছে, সেগুলোকে আবার নতুন ভাবে উৎপাদন এবং সংরক্ষণ করা সম্ভব। এরপর লাস্ট একটা সেটা হচ্ছে যারা যৌন জনন করে না, সেই ধরনের উদ্ভিদকেও দ্রুত বংশ বিস্তার করা যায়, ফলে এই ধরনের উদ্ভিদের অস্তিত্ব রক্ষা করা যায়। ওকে, সেখান থেকে কিছু ওষুধি গুণ হ্যান ত্যান সবকিছু করা যায়। তো এই ছিল টিস্যু কালচারের ব্যবহার, এই কথাগুলো লিখবা। তারপর টিস্যু কালচারের অসুবিধা কিছু রয়েছে, যেমন নতুন জাত সৃষ্টি করা যায় না, হ্যান ত্যান, মানে আয়ুষ্কাল কম, উদ্ভিদের তাড়াতাড়ি মারা যায়, আবার নতুন ভাবে লাগাতে হয়, দুর্যোগ হলে সরাসরি ভেঙে পড়ে। এই কথাগুলো তোমাদের একটু লিখতে হবে, তাহলে দেখো টিস্যু কালচারের সুবিধা এবং অসুবিধা লেখা শেষ। এরপর বলবা টিস্যু কালচার অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি, তাই এই টিস্যু কালচারটা হচ্ছে অধিক লাভজনক, এইরকম একটা কথা লিখতে হবে। ওকে, ও দুঃখিত, আমাদের দেশে কৃষি এবং পরিবেশ, তাহলে পরের অংশ লিখতে হবে না, অর্থাৎ যে অসুবিধার কথা বলছিলাম সেই অসুবিধার কথা লিখতে হবে না। আচ্ছা, পরেরটা আছে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিকে টিস্যু কালচার পদ্ধতি দ্বারা, আচ্ছা এখানে বলে দিয়েছে টিস্যু কালচারের কথা বলছে, আরো মজবুত করা হয়েছে কীটনাশক এবং ফরমালিন হ্যান ত্যান, কথা ভুলে যাও। সো প্রথম প্রশ্ন হচ্ছে ট্রান্সজেনিক কি। সো কোশ্চিনটা হচ্ছে ট্রান্সজেনিকের সংজ্ঞা আমরা বলেছিলাম, যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় এক বা একাধিক জিনকে জিনোমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই জীবটাকে বলা হবে ট্রান্সজেনিক। এরপর প্রচলিত প্রজনন পদ্ধতির সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্থক্য কোথায়। প্রচলিত প্রজনন পদ্ধতিতে নতুন কোনো জাত সৃষ্টি হয় না, ওকে, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে নতুন জাত সৃষ্টি করতে পারো, যে কোনো জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারো। এটাই হচ্ছে মেইনলি আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্থক্য। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলেও এটা তোমরা করবা, না পারলে আমি করে দেবো আর কি। আচ্ছা, এরপর উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তি সমূহ ধাপ, উল্লেখিত প্রযুক্তি হচ্ছে কি টিস্যু কালচার, সো টিস্যু কালচারের ধাপ দিবা। আচ্ছা, তো ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের শেষোক্ত বাক্যটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে শেষোক্ত বাক্য কোনটা? এখানে দেখো বিশেষ করে কীটনাশক ও ফরমালিন মুক্ত খাদ্যদ্রব্য উৎপাদনে কৃষিতে টিস্যু কালচারের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ, এইটাই হচ্ছে আসলে আমাদের শেষ লাইন। তো শেষ লাইনটা হচ্ছে তাহলে কীটনাশক এবং ফরমালিন মুক্ত, এখানে একটা ট্রিগার ওয়ার্ড আছে। এরপর খাদ্য উৎপাদনে কৃষিতে টিস্যু কালচারের ব্যবহার। আচ্ছা, এইখানে একটা মাত্র কথার উপর ভিত্তি করে এই পুরো কথাটা বানানো হয়েছে। সো কথাটা একটু দেখে আসি, চলো। উম, এখানে দেখো, এখানে দেখো, রোগমুক্ত ভাইরাস মুক্ত চারা উৎপাদন। আচ্ছা, রোগমুক্ত ভাইরাস মুক্ত যদি চারা উৎপাদন করা সম্ভব হয়, তাহলে সেখানে কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়ে না। ওকে, সো এইটাই হচ্ছে আসলে এই প্রশ্নটার প্রশ্নটার সাথে এই কথাটাই একটু ম্যাচ করে, তাছাড়া আর কোনো কথা ম্যাচ করে না। সো এইটা খুব বেশি বড় হবে না, চেষ্টা করবে একটু বানিয়ে লেখার। যে কথাগুলো লিখবা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, শেষোক্ত বাক্যটা হচ্ছে, শেষোক্ত বাক্যটা তুলবা। ওকে, কীটনাশক এবং ফরমালিন মুক্ত খাদ্য উৎপাদনে কৃষিতে টিস্যু কালচারের ভূমিকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো, যেহেতু ঋতুভিত্তিক কিছু সীমাবদ্ধতা থেকে মুক্ত করা যাচ্ছে, তাই বছরের যে কোনো মুহূর্তে তুমি চারা পাবা এবং সেখান থেকে ফল পাওয়া সম্ভব। সো এই কারণে ফরমালিন দিয়ে ফলকে সংরক্ষণ করার কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া কীটনাশক মুক্ত হওয়ার কারণটা হচ্ছে এরকম, যে যেহেতু টিস্যু কালচার পদ্ধতিতে রোগমুক্ত ভাইরাস মুক্ত চারা তৈরি করা সম্ভব হচ্ছে, তাই সেখানে নতুন করে কোনো কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়ছে না। কারণ কীটনাশক প্রয়োগ করতে হয় তখনই যখন রোগ আক্রান্ত হয় কোনো গাছ, তখনই কীটনাশকটা আসলে প্রয়োগ করা হয়। ওকে, সো এইটাই একটু বানিয়ে লিখবা যতটুকু লেখা সম্ভব হয় আর কি। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে, রাজীব বেকার যুবক ছিল, সে নিকটস্থ কৃষি উন্নয়ন কেন্দ্রে কিভাবে উদ্ভিদের গুণগত মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার ফলে সে এখন সচ্ছল এবং স্বনির্ভর যুবক। আচ্ছা, এখানে একটু কথা বলে দিয়েছে টিস্যুর গুণগত মান উন্নয়ন।
আমরা বলেছিলাম মান উন্নয়নের যখন কথা বলবে, মান যদি একই থাকে তাহলে টিস্যু কালচার, যদি মান উন্নয়ন হয় বা অবনয়ন হয় সেটা কিন্তু হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলছে। এবার বলছে টিস্যু কি, জীব প্রযুক্তি বলতে কি বোঝায়, তারপর বলছে রাজীবের প্রশোষণ প্রক্রিয়াটির ধাপ, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপটা লিখতে হবে। এরপর আমাদের দেশের উন্নয়নে উক্ত প্রক্রিয়াটি খুবই কার্যকর, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া খুবই কার্যকর, এটা বোঝাতে হবে। এটা কার্যকর বোঝানোর জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে এরকম। এখানে দেখো, ওকে, এই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার। সো এইখানকার এই অংশটা দিবা না, এইখানে চলে আসবা। ওকে, যেমন কৃষি ক্ষেত্রে ব্যবহার, এই কি কি তৈরি করা হয়েছে, তারপর গরুর প্রোটিন, ভেড়ার দুধের যে জিন ঢোকানো হয়েছে গুণগত মান বৃদ্ধির জন্য, তারপর ইন্টারফেরন হ্যান ত্যান তৈরি করা হচ্ছে, এই কথাগুলো লাগাই দিবা। ওকে, তাহলেই সেটা হয়ে যাবে। আমাদের দেশের উন্নয়নে ওই যে কৃষিক্ষেত্রে ভূমিকা, তারপর বিভিন্ন অংশের যে ভূমিকা রয়েছে, সেটার জন্যই আসলে এই জিনিসটা খুবই কার্যকর। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে বর্তমানে ও আচ্ছা, এটা বলে রাখি, এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন। বর্তমানে জীব প্রযুক্তির দুটি পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ আমরা জানি। পদ্ধতি দুটি কি, একটা হচ্ছে উদ্ভিদ থেকে নেওয়া হয়, দিয়ে টিস্যু কালচার করা হয়, আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তো প্রথমোক্ত পদ্ধতিতে উদ্ভিদ অংশ থেকে একই বৈশিষ্ট্য সম্পন্ন, এই যে একই বৈশিষ্ট্য সম্পন্ন, তার মানে হচ্ছে এটা প্রথমটা বলছে কি টিস্যু কালচারের কথা বলছে, প্রথমটা হচ্ছে টিস্যু কালচার। এবং শেষোক্ত পদ্ধতি হচ্ছে কাঙ্ক্ষিত নতুন, এই যে নতুন প্রজাতি, তার মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিই। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটা প্রশ্ন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জিএমও কি, বলতে কি বোঝায়, এগুলো তো ক নাম্বার খ নাম্বার হুবহু। আচ্ছা, এরপর গ নাম্বারে দেখো, উদ্দীপকের প্রথমোক্ত পদ্ধতির ধাপ সমূহ। প্রথমোক্ত কি, টিস্যু কালচার, তাহলে টিস্যু কালচারের ধাপ দিতে হবে। তারপর হচ্ছে পরিবেশের সুরক্ষা, যেমন সিউডোমোনাস ইউজ করা হয় ব্যাকটেরিয়া। এরপর কৃষি উন্নয়নের ক্ষেত্রে আগাছা মুক্ত, তারপর উচ্চ ফলনশীল হ্যান ত্যান সবকিছুর ক্ষেত্রে ঘ নাম্বার, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকাটা লিখতে হবে এখানে আমার, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারটা লিখতে হবে। ওকে, ব্যবহারটা লিখলে আসলে এটা এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের মানে রিভিউ ক্লাসটা। তো যেহেতু আমরা দুর্ভাগ্যক্রমে 2টা দিন নষ্ট করেছি, সো এই জন্য আমাদের প্রত্যেকটা ডেট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ধরো কি যে গত যে ক্লাসটা ছিল সেই ক্লাস মানে প্রত্যেকটা দিন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি ক্লাস শিডিউলে যাই। তো এটা হচ্ছে তোমাদের কোর্স মডিউল, তোমরা জানো। তো কোর্স মডিউলে দেখো এখানে দেয়া আছে যে 15ই আগস্ট ক্লাস 1 হওয়ার কথা ছিল, তারপর 17ই আগস্ট ক্লাস 2 এবং 19 আগস্ট ক্লাস 3 হওয়ার কথা ছিল, মানে এই ক্লাসটা 19 তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু যে কোনো কারণে আমরা 19 তারিখে নিতে পারি নাই, সেটা চলে আসছে 22 তারিখে। সো তারপরে অংশগুলো, যেমন এই চ্যাপ্টার ফাইনাল পরীক্ষাটা হবে 24 আগস্ট। ওকে, এরপর 24 আগস্টটা হবে এই 24 আগস্টটা হবে 26 আগস্ট। আচ্ছা, আমি নতুন ভাবে তোমাদের আবার কোর্স মডিউল দিয়ে দেবো, তাহলে সবচেয়ে ভালো হবে। মোট কথা হচ্ছে এই ক্লাসের দিনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একদিন করে পিছিয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকো। এবং তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা চেষ্টা করো কি সবাই একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার সাথে একটু যুক্ত হওয়ার। ওকে, তাহলে আমি তোমাদের সাথে একটু ভালোভাবে লাইভ ক্লাসটা নিতে পারবো। কারণ যদি শুধুমাত্র এই ধরনের এতেই তোমাদের কোনো মতামত নেওয়া হয় না, তোমরা বুঝছো কিনা সেটা বুঝতে পারতেছি না। সো লাইভ ক্লাস হইলে, মানে লাইভ অংশটা হলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি কোশ্চিন করলে তোমরা অ্যান্সার দিবা। তো এই ধরনের কাজগুলো করা যায় আর কি। তো সামনে তাহলে তোমাদের পরশুদিন এর উপর চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা হবে। তো সেই রকম ভাবে তোমরা প্রিপারেশন নাও, নোটটা ভালো করে শেষ করে নাও। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।